বিঠুর উত্তরপ্রদেশের কানপুর জেলায় গঙ্গা নদীর তীরে অবস্থিত বিঠুর এক প্রাচীন আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রাচীনকালে এই জায়গা ব্রহ্মবর্ত নামে পরিচিত ছিল। পুরাণে এই স্থানকে ব্রহ্মার সৃষ্টিকর্মের সূতিকাগার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানেই পৃথিবীর প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তখন থেকেই এই স্থান ব্রহ্মার ভূমি হিসেবে পরিচিতি পায়। এখানেই রয়েছে রামায়ণ স্রষ্টা বাল্মীকি মুনির আশ্রম। মনে করা হয় ঋষি বাল্মীকি এই স্থানে বসেই রামায়ণ রচনা করেছিলেন। আর এই আশ্রমেই প্রভু শ্রী রামচন্দ্র ও সীতামায়ের সন্তান লবকুশ জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বাবা ও সন্তানদের যুদ্ধের পর এই আশ্রমেই রামচন্দ্র এবং লবকুশের মধ্যে মিলন ঘটে। এছাড়াও রয়েছে ধ্রুব টিলা, যেখানে বালক ধ্রুব রাজা কঠিন তপস্যা করে শ্রী বিষ্ণুর দর্শন লাভ করেছিলেন এবং ধ্রুব নক্ষত্র হয়ে আজও আকাশে জ্বলজ্বল করছেন। এ এক মহা তীর্থক্ষেত্র। এই স্থানের প্রতিটি পাথর ও নদীর ঢেউ যেন পুরাণের কথাকে শুনিয়ে যায়। মা গঙ্গার শান্ত স্রোত, পবিত্র ঘাট এবং মন্দিরময় এই বিঠুর তীর্থ প্রাচীনকাল থেকেই সাধু, সন্ত ও সন্ন্যাসী ছাড়াও তীর্থযাত্রীদের কাছে এক আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই বিঠুর তীর্থক্ষেত্র দর্শন করা। তাহলে শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। আমি হাওড়া স্টেশন থেকে সকাল 8টার পূর্বা এক্সপ্রেস ধরে রাত 12টায় কানপুর সেন্ট্রাল রোড স্টেশনে এসে পৌঁছেছিলাম। স্টেশনের পাশেই একটা হোটেলে রাত্রেবেলা থেকেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন রয়েছি কানপুরে। আজকে এখান থেকে দর্শন করতে যাব বাল্মীকি মুনির স্মৃতি বিজড়িত যে জায়গা আছে, সেই বিঠু, যেখানে বসে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন, সেই পুণ্যভূমি দর্শনে। তাহলে চলুন বেরোনো যাক। কানপুর থেকে দিনের দিন 19 কিলোমিটার দূরে বিঠুর ঘুরে আসাই ভালো। কানপুর সেন্ট্রাল রেল স্টেশনের পাশে টাওয়ার চক থেকেই বাই রোডে বিঠুর যাওয়া যায়। অটোতে প্রথমবারে কল্যাণপুর গিয়ে সেখান থেকে অটো পাল্টে তারপরে বিঠুর পৌঁছতে হয়, আর তা না হলে গাড়ি রিজার্ভ করতে হবে। বিঠুর ঘুরতে ছোট গাড়িতে খরচ 3 থেকে 3,500 টাকা মতো। তবে আমি কিন্তু অটোতে যাব না, আমি যাব ট্রেনে। আমি কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে সকাল 9:05 ব্রহ্মভাট লোকাল ধরেছিলাম। ট্রেনটি একদম ফাঁকাই থাকে। রেলপথে বিঠুরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। আমি ট্রেনে পথের আনন্দ নিতে নিতে এগোতে থাকলাম। প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নি করে আসার পর এসে পৌঁছে গেলাম ব্রহ্মাণ্ডভাট স্টেশনে। এবারে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে পৌঁছতে হবে এখান থেকে 2 কিলোমিটার দূরে সেই পূর্ণভূমিতে। চলুন যাওয়া যাক। স্টেশনের পাশ থেকে আমি একটা অটো ধরলাম। ব্রহ্মাণ্ডঘাট জানা কিতনা কিতনা 10 रुपये। অটোয় উঠে এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এলাম ব্রহ্মবর্ত ঘাটের প্রবেশদ্বারে। একটু হেঁটেই পৌঁছে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট বা ব্রহ্মবর্ত ঘাটে।
এই হলো সেই পুণ্যভূমি। এখানেই স্বয়ং ব্রহ্মাদেব মানবজাতির সৃষ্টিতে অশ্বমেধ যজ্ঞ করে বেশ কিছুদিন বসবাস করেছিলেন। তখন এই অঞ্চল ছিল সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ। সেই কারণেই এই অঞ্চলকে ব্রহ্মবর্ত অর্থাৎ ব্রহ্মার অভয়ারণ্য বলা হয়। পরবর্তীকালে এই অঞ্চল দিয়ে রাজা ভগীরথ মা গঙ্গাকে নিয়ে যাওয়ায় বর্তমানে এই স্থান দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে চলেছে। ব্রহ্মাদেব যে জায়গাতে অশ্বমেধ যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, বর্তমানে সেই জায়গায় মন্দির তৈরি হয়েছে। সেই মন্দিরকে ব্রহ্মখুঁটি মন্দির বলা হয়। মানা হয় এখানে যে খুঁটিটি পোতা রয়েছে সেটা স্বয়ং ব্রহ্মাদেবের হাতে স্থাপন করা। সেই খুঁটিটি এই ধাতব ঢাকার নিচেই রয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তজন আসেন এখানে পুজো করতে। কার্তিক পূর্ণিমায় এখানে বিরাট মেলা বসে। আমি পাশে দোকান থেকে পুজোর ডালা কিনে পুজো দিলাম। এখানে ব্রহ্মখুঁটিতে দুধ দিয়ে পুজো করতে হয়, আর জীবনের অন্ধকার দূর করার জন্য দীপ জ্বালাতে হয়। ঠাকুরমশাই আমাকে নাম গোত্র ধরে পুজো করে দিলেন। ये ब्रह्मावर्त बिठोरधाम तीर्थ मंदिर है, तो इसीलिए ब्रह्मा जी ने बैठ के 99 बार यज्ञ किया। यज्ञ के परांत जब उनकी यज्ञ सफल हुई तो इसी यज्ञ कुंड से ब्रह्मा जी ने पहले स्त्री पुरुष का जोड़ा राजा मनु और महारानी शत्रुपा को उत्पन्न किया, जिससे सृष्टि की रचना हुई। जब यहाँ से जाने लगे तो ऋषि मुनि महात्मा साधु भगवानगढ़ जो उनकी यज्ञ में सम्मिलित हुए, उन्होंने कहा कि अब यहाँ से आप महाराज जा रहे हैं मनुष्य उत्पत्ति करने के पश्चात, तो कलकाल में जब मनुष्य आएगा तो कैसे जानेगा आपने यहाँ पे मनुष्य की उत्पत्ति की है। तो ब्रह्मा जी ने अपने सीधे पैर की खाँव उठाई और उसी यज्ञ कुंड में रख दी। खाँव चली गई पाताल लोक को, जो अंगूठे का भाग होता है जिसमें अंगूठा फंसता है, ये वही कील है, उसी को ब्रह्मखुटी कहते हैं। पुष्कर गए, वहाँ विराजमान हो गए, वहाँ पे उनकी मूर्ति का पूजन होता है और बिठूर में तीर्थ मंदिर का पूजन होता है। जो पुष्कर जाते हैं, पुष्कर दर्शन करने के बाद बिठूर नहीं आते जब तक उनकी यात्रा संपूर्ण नहीं मानी जाती। স্থানীয় মানুষের বিশ্বাস প্রথম মানব মনু এবং তার স্ত্রী এখানেই সৃষ্টি হয়েছেন। মূল মন্দিরের পাশেই রয়েছে ব্রহ্মেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গটি স্থাপন করা রয়েছে সেটি স্বয়ং ব্রহ্মার হাতে স্থাপন করা। পাশের একটি মন্দিরে ব্রহ্মাদেবের অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার পায়ের ছাপ একটি পাথরের মধ্যে রয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেরকম সুন্দর, আবার ভক্তি ও বিশ্বাস দিয়ে অনুভব করলে এই স্থানের আধ্যাত্মিক অনুভূতি অনুভব করা যায়, এবং সেই অনুভূতি প্রকাশ করার মতন আমার ভাষা জ্ঞান নেই। পুজো দিয়ে বেরোলাম, এবারে চলুন পাশেই রয়েছে পাথরঘাট, সেখানে যাই। সেখানে রয়েছে মহাকালেশ্বর মহাদেব মন্দির, চলুন দর্শন করে আসি। গঙ্গা নদীর পাশ দিয়ে হাঁটতে থাকলাম। যেতে যেতে চোখে পড়ল বহু প্রাচীন মন্দির এবং বড় বড় বাড়িঘর। বোঝাই যাচ্ছিল এই জনপদ বহু প্রাচীন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পাথরঘাটে। লাল বেলে পাথরের কারুকার্য করা সুন্দর এই ঘাটটি পাথরঘাট নামে পরিচিত। ঢুকে পড়লাম মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে যাব বলে। এই পাথরঘাট প্রাঙ্গণেই রয়েছে মহাকালেশ্বর মহাদেব মন্দির। বহু প্রাচীন মন্দিরটি 18 শতকের সময় রাজা টিকৈত রায়ের যুগেই সংস্কার হয়েছিল, যেটা আজ আমরা দেখতে পাচ্ছি। সুবিশাল উঁচু মন্দিরের গর্ভগৃহে
বাবা মহাকালেশ্বর মহাদেব অধিষ্ঠান করছেন। এই মন্দিরের শিবলিঙ্গ বিশেষ এক ধরনের পাথর দিয়ে তৈরি, যা সময়ের সঙ্গে সঙ্গে তার ঔজ্জ্বল্য বেড়ে চলেছে। এই মন্দিরে প্রতি সোমবার বাবা মহাদেবকে ভস্য আরতি করা হয়। মানুষের বিশ্বাস, এই মন্দিরে বাবা মহাদেবকে মন থেকে ডাকলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রাবণ মাসে এই মন্দিরটিতে প্রচুর ভিড় হয়। আমি বাবা মহাদেবকে পুজো করে তার আশীর্বাদ প্রার্থনা করলাম। এরপরে মূল মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দির দর্শন করে বেরোলাম। এরপরে এখান থেকে যাব ধ্রুব টিলা দর্শন করতে। চলুন দর্শন করে আসি। সামনের মোড় থেকে একটা টোটো ধরে নিলাম। ধ্রুব টিলা জানা, এখান থেকে ধ্রুব টিলার দূরত্ব 1.5 কিলোমিটার মতো। টোটোতে ভাড়া লাগলো 10 টাকা। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম ধ্রুব টিলাতে। এই ধ্রুব টিলার মাহাত্ম্য অপরিসীম। প্রাচীনকালে উত্থানপদ নামে এক রাজা ছিলেন। সেই রাজার 2 পুত্রের নাম ছিল উত্তম এবং ধ্রুব। রাজার ছোট ছেলে ধ্রুবকে বাবার আদেশ অনুসারে মাত্র 5 বছর বয়সেই বনপথে যাত্রা করেন বিষ্ণুদেবের দর্শন পেতে। তখন নারদমুনি তাকে দেখে বুঝিয়ে দেন যে এ পথ ভীষণ কঠিন। কিন্তু ধ্রুবর অটল সংকল্প দেখে নারদমুনি তাকে তপস্যার উপায় শেখান। তারপরে বালক ধ্রুব প্রথম মাসে ফল, দ্বিতীয় মাসে কন্দমূল, তৃতীয় মাসে শুকনো পাতা, চতুর্থ মাসে বাতাস আর পঞ্চম মাসে নিঃশ্বাসও বন্ধ রেখে শুধুমাত্র ঈশ্বরের চিন্তায় লীন হয়ে থাকেন। বালক ধ্রুবর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীবিষ্ণু তার সামনে আবির্ভূত হয়ে তাকে বর দেন, তুমি অমর হবে এবং তোমার স্থান হবে আকাশের উত্তর দিকে সর্বোচ্চ স্থানে, যেখানে কেউ তোমাকে টলাতে পারবে না। এইভাবেই ধ্রুব রাজা হলেন ধ্রুব তারা, যে নক্ষত্র সর্বদা স্থির থাকেন। ধ্রুবর এই কাহিনী আমাদের শেখায়, বয়স নয়, বিশ্বাস ও দৃঢ় সংকল্পই আসল শক্তি। বর্তমানে তার সাধনাস্থলে মন্দির তৈরি হয়েছে। আমি এই পুণ্যভূমিতে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। ধ্রুবটিলা দর্শন করার পর এবারে এখান থেকে যাব 2 কিলোমিটার দূরে বাল্মীকি মুনির আশ্রম, যে জায়গাতে প্রভু শ্রী রামচন্দ্রের সন্তান লব কুশের জন্ম হয়েছিল, সেই জায়গাটা দর্শন করতে। চলুন। এখান থেকে একটা অটো নিয়ে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম। আমি এখন এসে পৌঁছে গেছি বাল্মীকি মুনির আশ্রমের জায়গাতে। এখানেই কিন্তু আছে লব কুশের জন্মস্থান। প্রাচীনকালে এই স্থানেই মহর্ষি বাল্মীকি মুনি বসবাস করতেন, আর আজ এখানে তার মন্দির স্থাপিত হয়েছে। আমি আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম। ঢুকেই ডান দিকের মন্দিরে বাল্মীকি মুনি স্থাপন করা শিবলিঙ্গ রয়েছে। এখানেই তিনি মহাদেবকে সাক্ষী রেখে রামায়ণ রচনা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আমাদের কাছে এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। মন্দির কম্পাউন্ডের একদিকে রয়েছে বহু প্রাচীন এক গাছ। মনে করা হয় এই গাছের নিচে বসে দস্যু রত্নাকর সাধনা করে মহর্ষি বাল্মীকি হিসেবে নিজেকে সিদ্ধিপ্রাপ্ত করান এবং পরবর্তীকালে তিনি এই স্থানেই বসবাস করার সময় রামায়ণ রচনা করেন। আবার রামচন্দ্রের সঙ্গে 14 বছর বনবাসকাল কাটানোর পর অযোধ্যায় ফিরে আসার পরে প্রজাদের দাবি অনুযায়ী রাজা রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে দিয়ে
মাতা সীতাকে এই জঙ্গলময় পরিবেশে বাল্মীকি মুনির আশ্রমে রেখে গেছিলেন। এর কিছুদিনের মধ্যেই মাতা সীতা প্রভু শ্রী রামচন্দ্রের সন্তান লব ও কুশের জন্ম দেন। এখানেই রয়েছে মাতা সীতার রান্নাঘর। এখানে তিনি তার সন্তান লব ও কুশ এবং বাল্মীকি মুনির জন্য রান্না করতেন। রয়েছে সীতাকুণ্ড। মনে করা হয় এই স্থান থেকেই মাতা সীতা পাতালে প্রবেশ করেছিলেন। তার পাশেই রয়েছে বনদেবী মন্দির। এখানে মাতা সীতাকে বনদেবী হিসেবে মানা হয়। বনদেবী মন্দিরের পাশেই রয়েছে রত্নাকর দস্যুর মন্দির। এই আশ্রমে বসেই বাল্মীকি মুনি লব ও কুশকে পুঁথিগত শিক্ষা থেকে শুরু করে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন এবং লব ও কুশ এমনভাবেই সমস্ত ব্যাপারে পারদর্শী হয়েছিলেন যে অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের অশ্বমেঘ যজ্ঞের ঘোড়া এই জায়গাতে পৌঁছলে তারা দুইজনে এই স্থানে সেই ঘোড়াকে আটকে দেন। পরবর্তীকালে স্বয়ং হনুমানজি এই স্থানে অশ্বমেঘ ঘোড়া নিতে এলে লব ও কুশ মিলে হনুমানজিকে বন্দি করে ফেলেন। এই আশ্রমটি রামায়ণের উত্তরকাণ্ডে সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখানো হয়েছে। শান্ত নিরিবিলি পবিত্র পরিবেশে এই জায়গায় ঘুরে দেখতে দেখতে আমি যেন মনের অন্তর দিয়ে সেই প্রাচীন সময়ে পৌঁছে গেছিলাম। কি অদ্ভুত এক অনুভূতি অনুভব করেছিলাম তা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে এলাম লবকুশের জন্মস্থান দেখব বলে। আশ্রমের সামনেই রয়েছে লবকুশের জন্মস্থান মন্দির। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। ঢুকেই প্রথমে মাতা সীতা লব ও কুশের মূর্তি চোখে পড়বে। তার ডান দিকেই রয়েছে লব ও কুশের জন্মের জায়গা, অর্থাৎ তাদের আতুর ঘর। মন্দিরের একদিকে রয়েছে বজরংবলী মূর্তি। আজ সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছিল এই জায়গায় আসতে পেরে। আজকের এই বিঠুর তীর্থক্ষেত্রের দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এরপরে চললাম শ্রী সীতানাথ দাস ওঙ্কারনাথ দেব দ্বারা প্রতিষ্ঠিত লবকুশ আশ্রমের দিকে। এই আশ্রমটি বাল্মীকি মুনির আশ্রমের ঠিক পাশেই। এখানে আশপাশে বিভিন্ন সাধকদের বেশ কিছু আশ্রম দেখলেই বোঝা যায় এই স্থানের মাহাত্ম্য কতটা। ঢুকে পড়লাম লবকুশ আশ্রমে। বিরাট বড় জায়গা নিয়ে আশ্রমটি। এখানে ছোট বয়স থেকেই শিক্ষা গ্রহণের জন্য গুরুকুল রয়েছে। আশ্রমের একদিকে রয়েছে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মন্দির। এরপরে অন্য মন্দিরে রয়েছে শিব ও পার্বতী মাতা, সীতারাম এবং রাধাকৃষ্ণের মূর্তি। পাশেই রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির। সংকটমোচন মন্দিরের সামনেই রয়েছে যজ্ঞস্থল। আমি পুরো আশ্রমটি ঘুরে দেখলাম। এখানকার আবাসিক পড়ুয়ারা তখন নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত। এখানে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে পড়লাম। দেখা হয়ে গেল বাल्मीकि मुनि आश्रमेर एक महाराजेर साथे। ये वाल्मीकि मुनि का स्थान है। यहाँ पे वाल्मीकि जी ने रामायण की रचना की थी वो जगह है।
भगवान शिव जी को साक्षी करके तब रामायण लिखी। तो भगवान शंकर जी को जो है वाल्मीकि जी ने अपने हाथ से स्थापित किया है, तब रामायण की रचना प्रारंभ किए थे, वो स्थान है ये। इसके बगल में माता सीता जी की रसोई घर है, जहाँ पे मैया सीता जी ने भोजन बनाया था लवकुश के लिए, वाल्मीकि मुनि के लिए। उसके बगल में सीता कुंड करके है, वहाँ पे सीता जी भूमि में समा गई थी, पाताल लोक को प्रवेश किया था। उसी समय भगवान राम सीते कहते माता के बाल पकड़े थे, घास लगी हुई है वहाँ पे कुछ, वो सीता जी के बाल है। उसके बगल में वन देवी कुटिया है, जहाँ सीता जी का नाम वन देवी रखा गया था। उसके बगल में काली मूर्ति है, वाल्मीकि जी का बचपन का रूप है, जिस समय इनका नाम था रत्नाकर दस्यु। और सबसे प्राचीन उसके बगल में एक पेड़ है, जहाँ पे वाल्मीकि मुनि बैठ के वो मरा 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 कर जाप किए थे। वहीं पे उनके शरीर पे दीमक लग गई थी, तब से इनका नाम वाल्मीकि पड़ा था, वो स्थान है ये। और यहाँ से 1.5 किलोमीटर दूर एक गांव पड़ता है रमेल, जिसका शुद्ध नाम है रण और मेल, जहाँ पे राम और लवकुश का युद्ध हुआ है। और इसके नीचे गेट के पास है लवकुश जन्मभूमि है, जहाँ लव और कुश का जन्म हुआ था। और वहीं हनुमान जी को बांध के ले आए थे लव और कुश, तब सारा भेद और परिचय खुला था, तब माता धरती में यहाँ समा गई थी। ये स्थान है यहाँ का। মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এখান থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে রামেল গ্রাম, যেখানে রামচন্দ্রের সঙ্গে লব কুশের যুদ্ধ হয়েছিল। কিন্তু আজ আর সময় না থাকায় আমি সেখানে যেতে পারলাম না। মনে একটা কষ্ট থেকেই গেল। আপনাদেরকেও না দেখাতে পারার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন আমাকে ফিরে যেতে হবে কানপুর সেন্ট্রালে। বিকেল 5:05 এখান থেকে ট্রেন আছে, সেই ট্রেন ধরেই আমি ফিরে যাব। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থক্ষেত্রে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।